স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমাদের সার্বিক উন্নতির জন্য প্রয়োজন 3H এর: হেড, হ্যান্ড এবং হার্ট। তিনি এও বলেছেন, যদি এমন কোনো চরম মুহূর্ত আসে যখন এই 3টি H এর মধ্যে একটিকে বেছে নিতে হবে, তাহলে যেন আমরা হার্টকে বেছে নিই। হৃদয় ছাড়া আমাদের অস্তিত্ব অসম্ভব। এই হৃদয়ের বিস্তার ঘটানোর কাজটি করে যা, তা হলো সাহিত্য। আর সাহিত্যের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, এমনই একজন মানুষকে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি। সাহিত্যের বিভিন্ন আঙ্গিক নিয়ে আজকে আলোচনা হবে। আলোচনা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান দেখবেন। আমরা আনন্দিত যে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি বিবেকানন্দ বিদ্যাপীঠ, যে উচ্চতর বিদ্যালয় রয়েছে, তার সহকারী শিক্ষক, বাংলা বিভাগের শিক্ষক মাননীয় শ্রী নারায়ণ দাস মহাশয়কে। নারায়ণ দা, নমস্কার। আজকে নারায়ণ বাবুর কাছ থেকে আমরা বিভিন্ন বিষয় জানব। তো প্রথমেই যে বিষয়টি আমরা আলোচনা মধ্যে আনতে চাইব সেটি হচ্ছে যে খুব কমন একটি বিষয় সাধারণের কাছে, যে সাহিত্যকে আমরা সমাজের দর্পণ হিসেবে জানি। এই যে সাহিত্য সমাজের একটি দর্পণ, নারায়ণবাবু আপনি আমাদেরকে একটু জানান যে আপনার দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টি আসলে কিরকম, একটু আলোচনা করে যদি আমাদেরকে একটু বোঝান। সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। দর্পণ মানে আয়না, যাতে প্রতিবিম্বিত হয় সমাজের বিভিন্ন দিকগুলো, যার মধ্য দিয়ে প্রতিবিম্বিত হয়, সেটি হচ্ছে সাহিত্য। খেয়াল করে দেখো যে প্রাচীন যুগে হায়ারোগ্লিফিক যে লিপি ছিল, সেই হায়ারোগ্লিফিক লিপি থেকে আমরা প্রাচীন মিশরের অনেক সভ্যতা সংস্কৃতির কথা আমরা জানতে পারি। তারপরে সেই রামায়ণ মহাভারতের যুগ থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত, বা আধুনিক সময়কালে জয় গোস্বামী পর্যন্ত, যত সাহিত্যই তৈরি হোক না কেন, প্রত্যেকটা সাহিত্যের মধ্যেই, লেখার মধ্যেই তৎকালীন সমাজ ব্যবস্থার একটা, মানে কি বলবো, সামাজিক হোক, অর্থনৈতিক হোক, বা বিভিন্ন দিক সাহিত্যের মাধ্যমে ফুটে ওঠে। এই সব দিক থেকে বিচার করলে আমরা কিন্তু সাহিত্যকে সমাজের দর্পণই বলতে পারি। একদম। এবং সেটা আমরা এমনকি আমাদের বাংলা সাহিত্য যে শুরু হলো, চর্যাপদেও আমরা সেই সমাজ চিত্রটা, সেই সময়কার যে সমাজ চিত্র, সেটার মধ্যে দেখতে পাই একদম। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা। ব্যক্তি জীবনে আমাদের যে সেখানে সাহিত্য কতটা ওতপ্রোতভাবে জড়িত আছে, কিভাবে সেটা প্রভাবিত করে ব্যক্তি জীবনকে। খুবই স্বাভাবিক যে আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সাহিত্যের অবদান আছে। সাহিত্য কিন্তু আমাদের চেতনা নিয়ে আসে, সাহিত্য কিন্তু আমাদের মানে মনোবলকে কিন্তু বাড়ায়। সাহিত্য পাঠে আমরা অনেক সময় আমাদের ভারাক্রান্ত হৃদয়কেও আমরা কিন্তু সাহিত্যের মাধ্যমে আমরা সেটাকে আত্মবিশ্বাস ফিরে পেতে পারি সাহিত্যের মধ্য দিয়ে। তো মানে আমি একটু আগে বললাম যেটা, যে সাহিত্যকে সমাজের দর্পণ বলা হয়। সাহিত্যের মধ্যে সমস্ত কিছু প্রতিফলিত হয়ে ওঠে, ভালো মন্দ সবকিছু কিন্তু থাকে। তাই ব্যক্তি জীবনেও অনেক ভালো মন্দ সেটা কিন্তু সাহিত্যের মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পারি। এবং সাহিত্য পাঠের যাদের নেশা আছে, দেখবে তাদের মননশীল, তাদের যে মানে কি বলবো, হৃদয়টা একটু অন্য টাইপের হয়। এবং সাহিত্যিক যারা হন তারা কিন্তু খুব মানে ভালো মানুষ না হলে সাহিত্য লেখা যায় না। ঠিক। তো যাই হোক, যে যারা ওই সাহিত্য পাঠ করে, সাহিত্য লেখে, সাহিত্য আলোচনা করে, তাদের জীবনে সাহিত্যের প্রভাবটা অনেক দূর। তো রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিবেকানন্দ, যারা বড় বড় সাহিত্যিকরা আছেন, তারা কিন্তু শুধুমাত্র একজন লেখক এই হিসেবে কিন্তু তারা পরিচিত নন, তারা কিন্তু একজন ভবিষ্যৎ দ্রষ্টা, দার্শনিক। তারা যারা সাহিত্য লেখেন তারা দার্শনিক, তারা ভবিষ্যৎ দ্রষ্টা। তারা সেই যুগে দাঁড়িয়ে, সেই যুগে বসে ভবিষ্যতে কি হবে না হবে, ভবিষ্যতের অনেক কথাই কিন্তু তারা লিখেছেন, এবং সেগুলো কিন্তু আজও বাস্তবে কিন্তু ফলপ্রসূ হচ্ছে। সেই প্রসঙ্গে একটা কথা বলি।
সাধারণত ক্লাস 7-এ একটা ওই পাগলা গণেশ বলে একটা লেখা আছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, হ্যাঁ। তো সেই লেখার মধ্যে ওই 2034 সালে কি কি হবে, 2034 সালে কি কি হবে তার একটা কিন্তু মানে চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে। বিজ্ঞান এই জায়গায় যেতে পারে, বিজ্ঞান অমুক জায়গায় যেতে পারে, তমুক জায়গায় যেতে পারে, অনেক কথা লেখা আছে সেখানে, আমি বিস্তারিত ব্যাখ্যা করছি না সেগুলো। দেখো চিন্তা করে যে সাহিত্যিক আজ থেকে প্রায় 100 বছর আগে এটা লেখা, প্রায় 100 বছর ধরে নিতে পারি আমরা। তো তখন এটা লেখা হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু বিজ্ঞান দেখো প্রায় কিন্তু ওদিকেই যাচ্ছে। 2434 সম্ভবত, সালটা 2434 সম্ভবত, এরকম কিছু লেখা আছে। তো সেই সময়ে কি হতে পারে, মানে আমাদের বিজ্ঞানটা, আমাদের ইয়াটা সাহিত্যের মধ্যে কিন্তু উঠে পড়লো। তাহলে সাহিত্য শুধুমাত্র আমরা অতীত দেখি না, সাহিত্য শুধুমাত্র বর্তমানকে নিয়ে লেখে না, সাহিত্য কিন্তু ভবিষ্যৎকেও দেখায় এবং সেই দিক থেকে আমাদেরকে সচেতন করে রাখে যে ভবিষ্যতে কি কি সমস্যা আসতে পারে। এবং সেখানে আমরা দেখলাম যে সেই সমস্যা থেকে উত্তরণের পথ কিন্তু একমাত্র সাহিত্যই। সেই সাহিত্য যদি আমাদেরকে সেই চেতনা না দেয় তাহলে কিন্তু আমাদের অস্তিত্বের একটা একদম সংকট দেখা দিতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিষয়টি আপনি তুলে ধরেছেন। এবার বর্তমান সময়ের একটি যুগ সমস্যা, বা আমি বলতে পারি যে এই সময়কার একটা বর্তমান পরিস্থিতি, সেই নিরিখে একটা প্রশ্ন আমি রাখবো যে আমরা দেখছি যে এখন ছাত্রছাত্রীদের মধ্যে বা সাধারণের মধ্যেও বই পড়বার প্রবণতা কমে যাচ্ছে। তো এই যে কাগজের বই বনাম এসে গেছে ইবুক, হাতে হাতে মোবাইল, ল্যাপটপ, এর মাধ্যমে আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা বই পাঠ করছি। তো যুগের সঙ্গে চলতে হবে, সবই ঠিক আছে, কিন্তু আপনার ব্যক্তিগত মতামত কি, মানে কোনটি বেশি গ্রহণযোগ্য বলে আপনি মনে করেন? খুব ভালো প্রশ্ন। মানে যুগের সাথে তো আমাদের তাল মিলিয়ে চলতেই হবে, তাই বলে মানে ওই পুরাতনের যা কিছু ভালো তা ভুলে যাব এটা তো হতে পারে না। তো অবশ্যই আমরা মোবাইল থেকে বা ইন্টারনেট থেকে আমরা অবশ্যই আমাদের বিষয়গুলো, পড়াশোনার বিষয়গুলো আমরা জানবো, দেখবো। কিন্তু একটা সমস্যা হচ্ছে এই মোবাইলের মধ্য দিয়ে বা আমরা যদি ইলেকট্রনিক্সের ডিভাইসগুলো যখন ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের মনটা কিন্তু ডাইভার্ট হয়ে যায়, যেটা বইয়ে কিন্তু পড়াশোনা করলে পরে সেই জিনিসটা হয় না। পড়ার মধ্যেই মানে একনিষ্ঠভাবে আমাদের মনটা কিন্তু নিবিষ্ট হয়ে থাকে। কিন্তু মোবাইল দেখলে দেখা গেল আমার মোবাইলে সবই আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, সবকিছুই আছে। এইবার আমি মোবাইল থেকে পড়ছি, হঠাৎ করে ফেসবুকে একটা মেসেজ আসলো, একটা নোটিফিকেশন চলে আসলো, বা হোয়াটসঅ্যাপ একটা নোটিফিকেশন চলে আসলো। আমি তখন কিন্তু ওই টাইমের জন্য যদি আমি খুব সংযত না হই, সাধারণ ছাত্র হিসেবে আমি বলছি, সাধারণ ছাত্র বা মানুষ হিসেবে বলছি, যে আমি সঙ্গে সঙ্গে কি করবো, একটু দেখবো মোবাইলটা, যে কি মেসেজটা পাঠালো, কোনো গুরুত্বপূর্ণ বিষয় কিনা। তাহলে কিন্তু পড়ার মধ্যে কিন্তু আমার একটা ছেদ পড়ে গেল, ঠিক, আমার কিন্তু বিরাম পড়ে গেল, ঠিক, তাতে করে কিন্তু আমার মনটা একটু ডাইভার্ট হয়ে গেল। তো এগুলো অসুবিধা হয়। তাছাড়াও বেশি মোবাইল ঘাটাও তো আমাদের শারীরিক ক্ষতিকর, তো আমাদের চোখের পক্ষে ক্ষতিকর। আমাদের এই মোবাইলের রেটা আমাদের বিভিন্ন রকম মারণ রোগ পর্যন্ত তৈরি করতে পারে, সংক্রমণ করতে পারে আমাদের। তো আমার মনে হয় যে যতটা কম সম্ভব মোবাইলটা ব্যবহার করে আমরা সাহিত্য মানে পুস্তকের মধ্য দিয়েই, সে সাহিত্য পাঠ্যপুস্তক হোক বা যে কোনো পাঠ্যপুস্তকের মধ্য দিয়েই আমরা আমাদের পড়াশোনাটাকে চালানোর চেষ্টা করব। এছাড়াও তো বাজারে ভালো ভালো পাবলিশার্সদের বিভিন্ন বইগুলো আছে, যেগুলো হয়তো নেটেও পাওয়া যায় না একদম, সেগুলো হয়তো সেখানে আমরা তথ্যগুলো পেয়ে যেতে পারি। যতটা বেশি সম্ভব আমরা বই ঘাটবো। আর একান্তই যদি আমরা মানে সেটা হয়তো কোথাও পেলাম না, আমাদের নাগালের বাইরে, সেক্ষেত্রে আমরা একটু সাইট ঘাটতেই মানে নেট ঘাটতেই পারি আমরা, তাতে কোনো দোষের নয়। কিন্তু সেটা মানে একেবারে মাত্রাতিক তো করা যাবে না, তাহলে কিন্তু একটা এডিকশন চলে আসবে, সেটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই একটা খারাপ বার্তা যাবে। ঠিক। তো স্যার আমাদের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানালেন, এবং আমরা অবশ্যই সচেতন থাকব যে প্রয়োজন যদি না হয়, এবং যদি একান্তই আমরা কোনো ডিভাইসের মাধ্যমে বই পাঠ করিও বা, সেটা যেন মাত্রাতিরিক্ত না হয়, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে কাগজের বই বা যে চিরাচরিত বই, সেই বই পড়বার যে আনন্দ,
এবং সেই বই পড়বার যে উপকারিতা, সেই উপকারিতাগুলো কিন্তু আমরা সম্পূর্ণরূপে ওই ডিভাইস থেকে পাবো না। উল্টে আমাদের কিছু সমস্যা দেখা দিতে পারে, যে একাগ্রতা, মনোসংযোগ তৈরি হওয়ার যে অভ্যাস, সেই অভ্যাস থেকে কিন্তু আমরা বঞ্চিত হব এবং দৈহিকভাবেও আমরা নানানভাবে আক্রান্ত হতে পারি। আশা করি স্যারের এই পরামর্শ ছাত্রছাত্রীরা মেনে চলবে এবং অবশ্যই আমরা বেশি করে বই পড়বে এবং বই সবার মধ্যে ছড়িয়ে দেবে, যাতে করে সবাই সুন্দর করে বই পাঠ করে এবং জ্ঞানের নতুন জগতে তারা প্রবেশ করতে পারে। দেখতে থাকুন মনের মতো ক্লাসরুম। প্রিয় সাহিত্যিক বলতে গেলে যে ব্যাপারটা তো জটিল ব্যাপার। একদম। তো রবীন্দ্রনাথ থেকে শুরু করে শরৎচন্দ্র, আধুনিক কালের জয় গোস্বামী, অনেকের লেখাই পড়েছি। তবে সব থেকে বেশি যার লেখা এবং মানে মানে যিনি বেশি আমার কাছে কি বলবো, মানে এত ভালো লেগেছে তার লেখাগুলো পড়তে, মানে বারবার পড়তে ইচ্ছে করে শরৎচন্দ্রের লেখাগুলো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রিয় সাহিত্যিক অনেকেই আছে, তাদের মধ্যে একজন অন্যতম প্রিয় সাহিত্যিক বলতে গেলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার শ্রীকান্ত উপন্যাস অসাধারণ একটা উপন্যাস। সেই উপন্যাস মানে পড়তে বসে কখন রাত্রি শেষ হয়ে যায় তা উপন্যাস শেষ হয় না, মানে বিষয়টা এরকম। সেই ইন্দ্রনাথ আর শ্রীকান্তের সেই কি বলবো অ্যাডভেঞ্চার যে যাত্রা কালটা, মানে পড়তে পড়তে যেন কেন মনে হয় গা শিউরে ওঠে। একদম। আরেকটা যেটা প্রশ্ন, যে অবসর সময়ে কি করতে ভালোবাসেন? অবসর সময়ে গান শুনতে ভালোবাসি, একটু টিভি দেখি, খবরটা দেখি, এই তো অবসর সময়। ঠিক। তো জীবনে তো উত্থান পতন, হ্যাঁ, চড়াই উতরাই থাকে। তো সেদিক থেকে যখনই কখনো মনে হয় যে কোনো দুঃসময় এসেছে বা কোনো স্ট্রাগল, একটা সিচুয়েশন এসেছে, স্ট্রাগল করতে হচ্ছে, হার্ড পিরিয়ড, তো এমন কোনো দুঃসময় যখন আসে, তখন সাহিত্য কিভাবে আপনাকে সাহায্য করে? খুবই মানে কি বললাম, খুবই সুন্দর একটা প্রশ্ন। সাহিত্য ভীষণভাবে সাহায্য করে দুঃসময়ে। সাহিত্য, রবীন্দ্রসঙ্গীত, এই জিনিসগুলো না মানে মানে এর থেকে আপন কিছু হয় না। মানে যখন দুঃসময় আসলে একটু স্বামীজি পড়ি, দুঃসময় আসলে শরৎচন্দ্র পড়ি, মানে এদের লেখাগুলো পড়লে পরে এবং কি বলবো, ওই তাদের লেখাগুলো পড়লে পরে বা বিভিন্ন জীবনীগুলো পড়লে পরে না, জীবনী সাহিত্যগুলো পড়লে পরে তাদের জীবনের যে মানে কঠোর লড়াই, জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামের সঙ্গে যখন নিজের জীবন সংগ্রামটা ফেলে দিই না, তখন মানে আমার জীবন সংগ্রামটা কিছুই মনে হয় না। এইভাবেই আমি উত্তরণ করি জীবনকে, একটা প্রেরণা সেখান থেকে সামনে এগিয়ে যাওয়া। ঠিক। তো আমরা আবার ছাত্রছাত্রীদের বিষয়গুলোকে মাথায় রেখে এবার বিষয়গত কিছু প্রশ্নে যাব, যা থেকে ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে বলে আমার বিশ্বাস। তাই এই অংশটুকু কিন্তু একদম স্কিপ না করে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো প্রথম যে প্রশ্নটা আমি রাখবো, যে সাহিত্যে ভালো নম্বর পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত এবং কিভাবে পরীক্ষায় তা পরিবেশন করা উচিত, এই দুটো বিষয় যদি একটু আলোচনা করে দেওয়া যায়। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা সাহিত্যে, বিশেষ করে বাংলায় একটু ভালো নম্বর পেতে গেলে, ভালো ফল করতে গেলে তোমাকে প্রথমে যে বিষয়টা লাগতো হ্যান্ড রাইটিং, হাতের লেখার উপর একটা গুরুত্ব দিতেই হবে, এটার উপর কিছু নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে বিষয়টাকে, গল্প হোক, কবিতা হোক, নাটক হোক, উপন্যাস হোক, যা কিছু হোক না কেন আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, সেগুলোকে খুব সুন্দর করে পড়তে হবে। এখন তো এমসিকিউ এসিকিউ থাকে, সেগুলোতে ফুল নম্বর পেলে পরে অটোমেটিক্যালি যে সমস্ত বড় প্রশ্নগুলো থাকে, বড় প্রশ্ন ওগুলো পড়া থাকলে বড় প্রশ্নের দারুণ হেল্প হয়। তো সেগুলোকে ওই বা গল্পগুলোকে, কবিতাগুলোকে সুন্দরভাবে পড়তে হবে। কবিতার ক্ষেত্রে সারাংশটা, বিষয়বস্তুটা যদি মূল ভাব থাকে, সেই মূল ভাবটা একদম আত্মস্থ করে নিতে হবে। কবিতাও লাইনগুলো কিছু কিছু তুলে প্রশ্ন হয়, সেগুলোকেও খুব ভালো করে পড়তে হবে। সেগুলো ওই সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল, আমার মতে সিরিয়াল বাই সিরিয়াল যেগুলো এরকম প্রশ্নে অ্যারেঞ্জ থাকে, সেইভাবে অ্যান্সার করবে। আর দুটো করে পেন সবসময় ব্যবহার করা উচিত, পয়েন্ট করার জন্য, আন্ডারলাইন করার জন্য, কোটেশনগুলো লেখার জন্য। আর বাংলার ক্ষেত্রে কবিতার কোনো প্রশ্ন লেখার ক্ষেত্রে হোক বা গল্পের কোনো প্রশ্ন লেখার ক্ষেত্রেই হোক, উত্তর লেখার ক্ষেত্রে তুমি অবশ্যই তোমরা ওই
কি করবে, উদ্ধৃতিটা দিবে। মানে যে প্রশ্ন অনুযায়ী যা যা উদ্ধৃতি দরকার হয়, কবিতা থেকে হোক কবিতার উদ্ধৃতিগুলো দিবে, গল্প থেকে কোনো প্রশ্ন আসলে গল্পের উদ্ধৃতি দিবে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা, ছাত্রছাত্রীরা ওই কি করে, একটার গায়ে গায়ে একটা উত্তর দিয়ে দেয়। সেটা খাতা দেখার সময় আমাদের খুবই অসুবিধা হয়, যে বোঝাই যায় না যে কোনটার উত্তর কোনটা হবে। মানে এতটা চাপাচাপি করে না লিখে, খাতা তো প্রচুর পাওয়া যায় স্কুলে, লুটশিট চালিয়ে তো দেয়, তো লুটশিটের তো কোনো অভাব নেই। তো সেক্ষেত্রে তোমরা একটু ফাঁকা ফাঁকা করে জায়গা নিয়ে, বা দরকার পড়লে তুমি আন্ডারলাইন করে দাও নিচে উত্তর শেষ হওয়ার পরে। এইভাবে করে লিখলে আমার মনে হয় সাহিত্যের ক্ষেত্রে, বিশেষ করে বাংলার ক্ষেত্রে, খুব ভালো নম্বর আশা করা যেতে পারে। একদম। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি একটু রাখবো প্রশ্নটা, যে এবছর থেকে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার পদ্ধতিটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তো তাদের জন্য আলাদাভাবে কিভাবে প্রস্তুতি নেওয়ার বিষয়টিকে ওদের মাথায় রাখা উচিত? এবছর তো সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে, 4টা সেমিস্টার হবে টোটাল। উচ্চ মাধ্যমিক 2 বছরের কোর্স, তার মধ্যে 4টা সেমিস্টার হবে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এই দুটো 11 এর জন্য, আর থার্ড ফোর্থ হচ্ছে 12 এর জন্য। ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার, ভালো করে শুনবে ছাত্রছাত্রীরা, যে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার এই দুটো হবে তোমার এমসিকিউ। বাংলার ক্ষেত্রে বা ইংরেজির ক্ষেত্রে যেগুলো প্রজেক্ট বেস যে সাবজেক্টগুলো আছে, সেগুলো 40-এ হবে এমসিকিউ গুলো। কোনো এসিকিউ না, কিন্তু শুধু এমসিকিউ থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 40টা থাকবে। তো সিলেবাস তার একটা দেওয়া আছে, এতদিনে সিলেবাস বের হয়ে গেছে, একটু নেট ঘাটলেই সিলেবাস গুলো পাওয়া যাবে, বাজারেও বিভিন্ন বইগুলো বের হয়েছে, তার মধ্যে সিলেবাস গুলো পাওয়া যায়। তো সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে বলি যে গল্প, যে একটা গল্প আছে, একটা কবিতা আছে, একটা প্রবন্ধ আছে, তো এগুলো একটু খুব সুন্দর করে পড়বে, ভালো করে পড়বে। সাহিত্যের ইতিহাসে কিছু পার্ট ঢুকে গেছে অনেকটাই, ভাষার একটু পার্ট ঢুকেছে, তো সেগুলোকে থরলি রিডিং করতে হবে, কিছু করার নেই। যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কোনটা পড়ি কোনটা ছাড়ি, কি আসবে না আসবে এটা খুব বলা ভীষণ কঠিন। তাই আমাকে প্রত্যেকটা গল্প খুঁটিয়ে খুঁটিয়ে, দরকার পড়লে পেন্সিল নিয়ে বসে আন্ডারলাইন করে করে পড়তে হবে। সাহিত্য ইতিহাসের ক্ষেত্রেও পেন্সিল নিয়ে বসে আন্ডারলাইন করে করে পড়তে হবে। তাহলেই এমসিকিউ এ, মানে ফার্স্ট সেমিস্টারে 40-এ 40 পাওয়া যেতে পারে। আর সেমিস্টারের ক্ষেত্রে আরেকটা কথা না বললেই নয়, যে ছাত্রছাত্রীরা ওই ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এগুলো যে হবে, বা থার্ড ফোর্থ সেমিস্টার হবে, ফার্স্ট সেমিস্টারে যদি কেউ কোনো কারণে, সেটা পড়াশোনায় খারাপ বা ভালো সেটা বলছি না আমি, কোনো কারণে কোনো ছাত্র যদি মানে খারাপ রেজাল্ট করে, ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে শুধু, একদম, আর থার্ড সেমিস্টারের ক্ষেত্রে, সে কিন্তু ইচ্ছা করলে সেকেন্ড সেমিস্টারে গিয়ে আবার কিন্তু এটা মানে দিতে পারে, আবার পরীক্ষা দিতে পারে। আচ্ছা, ফার্স্ট সেমিস্টারে ওই সাবজেক্টটার আবার কিন্তু পরীক্ষা দিতে পারে, সাপ্লি দিতে পারে। আচ্ছা, সাপ্লি দিয়ে কিন্তু সে আবার ভালো রেজাল্ট করতে পারবে, পাস করতে পারবে। সেটা ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টারের ক্ষেত্রে হবে, সেকেন্ড বা ফোর্থের ক্ষেত্রে হবে না, কিন্তু সেটা এমসিকিউ এর ক্ষেত্রে। এমসিকিউ এর ক্ষেত্রে। এদিক থেকে আমরা একটা বিষয় খুব স্পষ্টভাবে আমাদের ধারণা হয়ে গেল, যে নতুন যে পদ্ধতি, তাতে কিন্তু আমাদের দুটো সুযোগ আমি বলবো। প্রথমত যে সুযোগটি, সেটি হচ্ছে যে যদি কোনো কারণে দুর্ভাগ্যবশত খুব খারাপ রেজাল্ট হয় ওই দুটো সেমিস্টারে, তাহলে আমরা সেটাকে আবার সাপ্লিমেন্টারি হিসেবে আরেকটা সুযোগ পাচ্ছি। আর দ্বিতীয় যে বিষয়টি আমি অ্যাড করতে চাইবো, সেটি হচ্ছে এই এমসিকিউ হওয়াতে কিন্তু আমাদের সাহিত্যে অনেক বেশি নম্বর পাওয়ার রাস্তাটা খুলে গেল। ফলে আমরা কিন্তু একদম ম্যাথের মতো, যে 20-তে 20 পাওয়া, 40-এ 40 পাওয়া, যেটা এসিকিউ এর ক্ষেত্রে প্রায় অসম্ভব অনেক ক্ষেত্রে, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে আমরা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারবো যে আমি সঠিক উত্তর দিলে ফুল মার্কস কিন্তু আমরা সেখান থেকে পেতে পারি। তো এই বিষয়টি কিন্তু আমাদের কাছে একটা বাড়তি পাওনা। ব্যাকরণ নিয়েও ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভীতি কাজ করে, এবং হয়তো বা সেটা সঠিকভাবে ব্যাকরণ চর্চাটা হয় না বলেই, কারণ আমি নিশ্চিত প্রত্যেকটি স্কুলেই প্রত্যেকটি মাস্টারমশাই খুব যত্ন করেই ব্যাকরণ পড়ান। ছাত্রছাত্রীদের কিভাবে ব্যাকরণ চর্চা করা উচিত, ব্যাকরণের সেই ভীতিগুলো কাটিয়ে তোলার জন্য, সেটি যদি একটু আলোচনা করে দেওয়া যায়। একটা কথা প্রবাদ আছে, যে যে না জানিবে ব্যাকরণ তার জীবন নাকি অকারণ। ঠিক।
বিষয়টা বিষয়টা হচ্ছে এরকম যে তুমি ব্যাকরণ না জানলে পরে তুমি শুদ্ধভাবে যে কোনো ভাষাই হোক, বাংলা হোক বা ইংরেজি হোক, শুদ্ধভাবে লিখতে বা পড়তে পারবে না। তাই গোড়া থেকেই আমাদের ব্যাকরণটা ভালো করে শিখতে হবে। আমাদের 5-6 থেকেই যে ব্যাকরণে যেগুলো হয়, ধ্বনি, বর্ণ, সেগুলো থেকেই হাতে খড়ি থেকেই আর কি, একদম হাতে খড়ি থেকেই আমাদের মানে পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো শেখা উচিত। যেমন ধরো যদি বলি যে ক্লাস 10-এ বা 8-এ সমাস আছে, হ্যাঁ সমাস করাতে গেলে আমরা জানি পদের সঙ্গে পদের মিলনকে সমাস বলা হয়, তাই তো, অর্থপূর্ণ পদের মিলন। তো এইবার ছাত্রটা যদি পদ নাই বোঝে তাহলে ওকে সমাস কি করাবা? ঠিক, ওকে তো সমাস করাতে পারবো না তাহলে। তো কাজে কাজে সেই পদ প্রকরণটা কোথায় পাবো আমরা? পদ প্রকরণ 7-এও আছে, পদ প্রকরণ 5-এও ছিল, 8-এও আছে। তাহলে পদ প্রকরণটা আমাদের ভালো করে শিখতে হবে। তারপরে উপসর্গ অনুসর্গগুলো, উপসর্গ অনুসর্গের নাম শুনলে পরে অনেক ছাত্রছাত্রীরাই মানে ওটা আবার কি জিনিস, বাবাকে ভীষণ ভয় লাগছে আমার উপসর্গ অনুসর্গ দেখে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি বিষয়টা তো খুব সহজ, একদম সামান্য বিষয়। তো সেগুলো যদি ভীতিটা কাটে, ব্যাকরণ মানেই ছাত্রছাত্রীরা সবাই, বলবো না আমি, মানে কিছু ছাত্রছাত্রীরা মনে করে যে খুব ভীতির একটা জিনিস। কিন্তু এই দেখো পদ প্রকরণ, তারপরে উপসর্গ অনুসর্গ, প্রত্যয়, ধাতু, ধ্বনি, বর্ণ, এগুলো যদি ভালো করে শেখা যায় না, ওই 9-10-এর যে ব্যাকরণ গুলো আছে সেগুলো আমার মনে হয় না খুব একটা কঠিন লাগবে ছাত্রছাত্রীদের। ওই ছোট থেকেই ভিতটাকে তৈরি করতে হবে, তাহলেই ব্যাকরণের ক্ষেত্রে মানে সমস্ত কনফিউশন গুলো দূর হয়ে যাবে। একদম। অর্থাৎ স্যার যেটা বলতে চাইছেন, আমি যতটুকু বুঝলাম, আমি আরেকটু সহজ করে তোমাদের বলে দিই। ব্যাকরণটাও কিন্তু অনেকটা অঙ্কের সূত্রগুলোর মতো, মানে একটা সূত্র শিখে যদি তুমি না আসো, পরের অঙ্কটা আর বুঝতে পারবে না। একটা চ্যাপ্টার যদি তুমি স্কিপ করে যাও, পরের কোনো চ্যাপ্টারই তুমি ধরতে পারবে না, কারণ এটা চেইনের মতো একটা কাজ করছে। তুমি বর্ণ সম্পর্কে ধারণা না থাকলে তুমি শব্দ বুঝবে না, শব্দ না বুঝলে পদ বুঝবে না, পদ না বুঝলে নেক্সট তুমি এই যে একটা গ্যাপ যদি রেখে যাও, তাহলে কিন্তু আজীবন তোমার সেই ভীতিটা থেকে যাবে। তো স্যার যেটা বলছেন যে একদম গোড়া থেকে সেই ভয়ের কারণটাকে নির্মূল করতে হবে, তাহলেই কিন্তু আমরা ব্যাকরণ সুস্থভাবে, সুন্দরভাবে উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো, এবং সবচেয়ে বড় কথা এনজয় করতে পারবো। ব্যাকরণের যে একটা আনন্দ আছে সেটা কিন্তু আমরা উপভোগ করতে পারবো। তো ছাত্রছাত্রীরা, তোমরা উপভোগ করতে থাকো আমাদের আজকের এই বিশেষ পর্বটি, দেখতে থাকো মনের মতো ক্লাসরুম। এবারে আমরা স্যারের কাছ থেকে জানতে চাইবো যে সাধারণভাবে সমস্ত রকম ছাত্রছাত্রীদের কথাই বলছি, দুর্বল, মাঝারি বা মেধাবী যাই হোক, সাধারণভাবে সবাই যে টপিকগুলোতে গিয়ে একটু আনইজি ফিল করে, একটু অসুবিধা মনে করে, এমন কি টপিক রয়েছে যেটা আপনার মনে হয় যে হ্যাঁ, এই জায়গাটাতে এসে ছাত্রছাত্রীরা একটু হোঁচট খায় মনে হয়, এবং সেই টপিকটা থেকে ভয় দূর করবার বিষয়টি বা পদ্ধতিটি যদি একটু আলোচনা করে দেওয়া যায়। আমি দেখেছি আমার শিক্ষকতা জীবনে প্রচুর ভালো ভালো ছাত্রছাত্রীরা আছেন যারা ওই ব্যাকরণে এসে, সব ক্ষেত্রে না কিন্তু ব্যাকরণের কিছু কিছু জায়গায় তারা একটু বা তাদের একটু ভীতির কারণ হয়ে দাঁড়ায় সেই জায়গাগুলো। যেমন বলতে পারি প্রত্যয়টা, ঠিক, সে ওই ওর মতো বয়সে আমারও প্রত্যয় নিয়েও একটু সমস্যা ছিল, প্রত্যয় নিয়ে ভীতির একটা কারণ ছিল আমাদের। তো বলবো যে আমার যে ভীতির কারণটা, আমি সেই কারণটা থেকেই উপলব্ধি করে ছাত্রছাত্রীদের বলছি যে প্রত্যয়টা ভয়ের কোনো কারণই না। প্রত্যয় শিখতে গেলে তোমাকে ধাতু শিখতে হবে, ঠিক আছে? আর প্রত্যয়, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, প্রত্যয়ের একটা লিস্ট আছে, লিস্ট। সেই প্রত্যয়ের লিস্টটা আগে জানতে হবে যে প্রত্যয়টা কি জিনিস। সেই লিস্টটা শিখে, মানে লিস্টটা বইয়ের মধ্যে সব বই দেওয়া আছে, খালি ছাত্ররা বই পড়তে আজকাল ভালোবাসে না খুব একটা, নোট পড়তে ভালোবাসে। বইটাই তুমি খাতার মধ্যে নোট করো, নোট করে আগে প্রত্যয়ের লিস্টটা শেখো। মানে কৃত প্রত্যয়ের মধ্যে অ, ই, ইন, স্নিন, এগুলো অনেক কিছু প্রত্যয় আছে, তো সেগুলো একটু নোট করে নাও, একটু উপসর্গটা দেখে নাও, তাহলেই প্রত্যয়ের ভীতি আর ধাতুর সম্পর্কে জানতে হবে। সেই ধাতুটা জানলে পরেই প্রত্যয় সম্পর্কে সমস্ত রকম ভীতি দূর হয়ে যাবে ছাত্রছাত্রীদের। প্রত্যয় কোনো মানে ফ্যাক্টরি না, একদম। তাহলে স্যার যেমনটা বললেন,
উপসর্গ সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, ধাতুগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, এবং এখানে আরেকটু অ্যাড করে দিই, প্রত্যয় কিন্তু এই যে প্রত্যয় নিষ্পন্ন করো, এটা কিন্তু খুব মজাদার একটা বিষয়। একবার যদি ধরে ফেলতে পারে ছাত্রছাত্রীরা, ওর কিন্তু সেন্স কাজ করতে থাকবে যে এটা এই হবে, এটা এই হবে, অঙ্কের মতো বিষয়টা। মানে যত প্র্যাকটিস করবে তত কিন্তু দক্ষতাটা অটোমেটিক চলে আসবে, এবং ভয়ের যে কোনো কারণই নেই, সেটা কিছুদিন প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা টের পাবে। তো স্যারের এই যে গুরুত্বপূর্ণ অনেক আলোচনা হলো, পরামর্শ পেলে সেই পরামর্শগুলো কিন্তু শুনলে হবে না। আমি যেমনটা প্রতিটি পর্বে বলি যে শুধু জানলে হবে না, শুনলে হবে না, মানতে হবে। যদি অ্যাপ্লাই না হয়, অ্যাপ্লিকেশন না হয়, তাহলে কিন্তু তার কোনো মূল্য রইল না। কারণ আমাদের কাছে কিন্তু ইনফরমেশনের কোনো অভাব নেই। শুধু আমার এই চ্যানেল কেন, লক্ষ লক্ষ চ্যানেল আছে, লক্ষ লক্ষ আলোচনা চলছে। তো সেগুলো শুনে শুধু ইনফরমেশন কালেক্ট করে কোনো লাভ হবে না। সেটাকে আমাদের ব্যক্তি জীবনে, প্রতিদিনের জীবনে সেটাকে প্রয়োগ করতে হবে। সেই প্রয়োগ যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই সমস্ত সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি, এবং অবশ্যই আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারি। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমরা অন্যান্য এপিসোডের মতোই আজও আপনাদের কাছে আহ্বান রাখবো যে আপনারা সবসময় আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আমাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগটি যদি মনে হয় যে সমর্থনযোগ্য, তাহলে অবশ্যই আমাদেরকে উৎসাহ দিন। আমাদের এই ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো আমরা আজকের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তবে শেষ করবার আগে স্যারকে বলবো তার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা তিনি দিতে চান। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটাই বলবো যে তোমরা ভালো করে পড়াশোনা করবে। আর পড়াশোনা, অনেকে পড়াশোনাটাকে একটা ভীতি মনে করে, ভীতি মনে না করে ভালোবেসে পড়াশোনা করো। ভালোবেসে পড়াশোনা করো, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে পড়াশোনা করো, তাহলে পড়াশোনাটা মাথায় ঢুকবে। এবং ব্রেক নিয়ে পড়াশোনাটা করো না। একবারে হয়তো পড়তে পড়তে একটা লেথার্জি চলে আসে, একটু ব্রেক নাও, সাময়িক একটু বিরতি নাও, বিরতি নিয়ে আবার পড়তে বসো, তাহলে পড়াশোনা ভালো করে মাথায় ঢুকবে, মনোযোগ বসবে। সাথে সাথে খেলাধুলাটাও ভুলো না, খেলাধুলাটাও করো। ঠিক আছে, খেলাধুলা পড়াশোনা মিলে আনন্দে, খুশিতে, হাসিতে ভরে উঠুক তোমাদের জীবন। এই তো, আর বিশেষ কিছু। তো আমরা আজকের মতো এখানেই শেষ করব। শেষ করবার আগে আবার জানাচ্ছি সবাইকে যে সবাই সুস্থ থাকুন, সুস্থ রাখুন, এবং আগামী পর্বের যে গুণীজন আসতে চলেছেন, সেই অনুষ্ঠান যেন কোনোভাবেই মিস না হয়। আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।